সুপ্রিয় দর্শক, আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছেন টিভি নিয়মিত স্বাস্থ্য বিষয়ক আয়োজন স্বাস্থ্য প্রতিদিন অনুষ্ঠানে। আপনারা তো নিশ্চয়ই জানেন যে আমরা প্রতিদিন কোনো না কোনো গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করে থাকি। আমাদের আজকের আলোচ্য বিষয় হচ্ছে শিশুদের স্বাস্থ্যগত সমস্যা। সুপ্রিয় দর্শক, আমি নুসরাত জাহান দীপা আজ আপনাদের সঙ্গে রয়েছি। আর আমাদের আজকের আলোচ্য বিষয় নিয়ে অনুষ্ঠানে কথা বলার জন্য স্টুডিওতে উপস্থিত রয়েছেন একজন বিশেষজ্ঞ চিকিৎসক। অনুষ্ঠানের শুরুতেই চলুন দর্শক আমরা পরিচিত হয়ে নিই আমাদের সেই অতিথির সঙ্গে। ডক্টর মোজাম্মেল হক 1984 সালে জানুয়ারি মাসে কিশোরগঞ্জ জেলায় জন্মগ্রহণ করেন। তিনি 2007 সালে জহিরুল ইসলাম মেডিকেল কলেজ থেকে MBBS ডিগ্রি অর্জন করেন। এরপর তিনি চিকিৎসা বিজ্ঞানে উচ্চতর MD ডিগ্রি লাভ করেন। বর্তমানে তিনি বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে শিশু বিভাগের সহকারী অধ্যাপক হিসেবে কর্মরত। আপনাকে স্বাগত আমাদের আজকের অনুষ্ঠানে। ধন্যবাদ। আমাদের আজকের আলোচ্য বিষয় হচ্ছে শিশুদের স্বাস্থ্যগত সমস্যা। সুতরাং প্রথমে আপনার কাছে জানতে চাই যে শিশুদের আসলে কোন কোন ধরনের স্বাস্থ্যগত সমস্যা সব থেকে বেশি দেখা যায়? শিশুদের প্রথমে আমরা যদি বলি ডায়রিয়া, নিউমোনিয়া, তারপর ব্রঙ্কিওলাইটিস, দেন বিভিন্ন ধরনের ইনফেকশন যেমন টাইফয়েড, ডেঙ্গি এবং কিছু অ্যাক্সিডেন্টাল ইমার্জেন্সি যেমন ড্রাউনিং, যেটা হচ্ছে পানিতে ডুবে মৃত্যু, এটসেট্রা। অনেক সময় আমরা কিন্তু অভিভাবকদের কাছ থেকে একটু কমপ্লেন শুনে থাকি যে যখন তারা উইনিং ফুডটা শুরু করে, অর্থাৎ মায়ের বুকে দুধের পাশাপাশি যখন বাড়তি খাবার খাওয়া শুরু করে, তখন দেখা যায় খুব ঘন ঘন তাদের পেটের সমস্যা হতে দেখা যায়। এর বিশেষ কোনো কারণ আছে কিনা? অবশ্যই। আসলে একটা শিশু যখন জন্মের পর আমাদের সাজেশন থাকে যে প্রথম 6 মাস সে শুধু বুকের দুধ খাবে। বুকের দুধ খাওয়ার পর 6 মাস পরে যখন 7 মাস থেকে আমরা একটু উইনিং ফুড বা আলগা খাবার দেওয়া শুরু করি, তখন সেটা প্রসেস করা এখানে খুবই গুরুত্বপূর্ণ বিষয়। আসলে ওই উইনিং ফুডটাকে প্রিপেয়ার করার আগে ভালো করে হ্যান্ড ওয়াশ করে নেওয়া এবং যে বাটিতে আমরা তৈরি করছি সেটা পরিষ্কার পানি দিয়ে ক্লিন করা হয়েছে কিনা, এবং বাচ্চাকে যখন আমরা ফুডটা সার্ভ করছি সে সময় আমি হাত ধুয়ে নিলাম কিনা, এই জিনিসগুলো এখানে খুব গুরুত্বপূর্ণ। হাইজিনটা অনেক গুরুত্বপূর্ণ। আমার বেবিটার হাত পরিষ্কার আছে কিনা, সে তো হাতটা বারে বারেই মুখে দিবে, এটা তো প্রিভেন্ট করা সম্ভব না, কিন্তু সে যে পরিবেশে আছে সেই পরিবেশটা পরিষ্কার পরিচ্ছন্ন আছে কিনা এটা গুরুত্বপূর্ণ এখানে। অনেক সময় আমরা দেখে থাকি অনেক শিশু তার এক্সপেক্টেড যে ডেট থাকে সেটার আগেই তারা জন্মগ্রহণ করছে, অর্থাৎ লো বার্থ ওয়েট নিয়ে তারা জন্মগ্রহণ করছে। এক্ষেত্রে এই লো বার্থ ওয়েট শিশুদের ক্ষেত্রে আসলে বিশেষ কি যত্নের দরকার রয়েছে? লো বার্থ ওয়েট এবং প্রিমেচিউরিটি দুইটা শব্দ একসাথে জড়িত। যারা প্রিমেচিউর হয় তারা লো বার্থ ওয়েট নিয়ে জন্মগ্রহণ করে। এসব ক্ষেত্রে আমাদের কয়েকটা বিষয় খুবই খেয়াল রাখতে হবে। একটা হচ্ছে যদি বেবি যদি 1.8 কেজির নিচে হয় তাহলে সেক্ষেত্রে বেবির অ্যাডমিশনের বা ভর্তির প্রয়োজনীয়তা আছে। আর যদি 1.8 কেজির উপরে হয় তাহলে আমরা ভর্তি অ্যাডভাইস করি না, কিন্তু কিছু কিছু বিষয় আমাদের খুব খেয়াল রাখতে হবে, যেটা হচ্ছে বেবির শরীরের তাপমাত্রা ধরে রাখতে পারে কিনা। কারণ আমরা জানি প্রিমেচিউর বেবিগুলো তাদের শরীরের তাপমাত্রা ধরে রাখতে পারে না, সেজন্য বেবি হাইপোথার্মিয়া বা শীতল বা ঠান্ডা হয়ে যেতে পারে। এজন্য বেবিকে প্রপার র্যাপিং এখানে খুব গুরুত্বপূর্ণ। যদি তাপমাত্রা ধরে রাখতে না পারে সেক্ষেত্রে কিন্তু বেবি যদি হাইপোথার্মিক হয়ে যায়, তাপমাত্রা কমে যায়, সেক্ষেত্রে কিন্তু আমাদের ভর্তির ইন্ডিকেশন আছে। আরেকটা জিনিস এখানে খেয়াল রাখতে হবে, এসব বেবিরা খুব ঝুঁকিপূর্ণ থাকে সংক্রমণের জন্য। বেবিরা খুব সহজে সংক্রামিত হতে পারে, বিভিন্ন ধরনের ইনফেকশন হতে পারে। সেক্ষেত্রে আমাদেরকে প্রপার হাইজিন মেনটেন করতে হবে। যারা কেয়ার গিভার আছে তাদেরকে সচেতন করতে হবে, তারা যেন প্রপার হাইজিন মেনটেন করে হ্যান্ড ওয়াশ করে নেয়। এই জিনিসটা খুব গুরুত্বপূর্ণ, নাহলে বেবি সংক্রামিত হওয়ার অনেক চান্স থাকবে। ক্ষেত্রে তাদের ইমিউনিটি বুস্ট আপ করার জন্য যারা প্যারেন্টস রয়েছেন তাদের আসলে কি কি ইনিশিয়েটিভ নেওয়া উচিত? লো বার্থ ওয়েট বেবি যখন সে নর্মালি ব্রেস্টফিড করবে, এবং এর পাশাপাশি আমরা যাদের ওজন কম থাকে তাদেরকে আমরা কিছু ভিটামিন, মিনারেলস এবং ভিটামিন ডি এগুলো সাপ্লিমেন্ট করতে পারি। আমরা মাল্টিভিটামিন দেই, এখান থেকে আমরা ফলিক অ্যাসিড দেই, এক্ষেত্রে আমরা ভিটামিন ডি সাপ্লিমেন্ট করি এই সবগুলো। এবং যাদের অ্যানিমিয়া অফ প্রিমেচিউরিটি থাকে, প্রিমেচিউরিটির জন্য যাদের রক্ত স্বল্পতা থাকে তাদের জন্য আমরা 45 দিন বয়স থেকে ড্রপ কম্পিরন দেয়, যেটা আয়রন ড্রপ দেয়, আয়রন সাপ্লিমেন্ট করি। এই সব কিছু মিলে এবং ব্রেস্ট ফিডিং সব কিছু মিলিয়ে একটি বেবি বেড়ে ওঠে। শিশুদের সুস্থতার পাশাপাশি কিন্তু মায়ের সুস্থতাও অনেক বেশি গুরুত্বপূর্ণ। আপনি বলছিলেন যে আয়রনজনিত সমস্যা শিশুদের মধ্যে দেখাতে, সেই সাথে কিন্তু মায়েদের মধ্যে দেখাতে। এক্ষেত্রে একজন মা যখন আসলে ব্রেস্ট ফিড করায় তখন তার রক্ত স্বল্পতা দূর করার জন্য যদি তার থেকে থাকে, সেক্ষেত্রে কি কি ধরনের ভিটামিন সাপ্লিমেন্টেশন দরকার রয়েছে মা এবং শিশু দুজনেরই? আমরা শিশুর পাশাপাশি মায়েদেরকেও আমরা বিভিন্ন ধরনের ভিটামিনস, মিনারেল সাপ্লিমেন্ট করি। আমরা মাল্টিভিটামিন, ভিটামিন এ, ক্যালসিয়াম এবং ভিটামিন ডি এগুলো আমরা মাদেরকে যখন সে মাতৃত্বকালীন সময় যখন সে ব্রেস্ট ফিড করবে ওই সময়টায় আমরা এদেরকে এই ওষুধগুলো সাপ্লিমেন্ট করে থাকি। তাহলে ব্রেস্ট ফিডিংয়ের মাধ্যমেও বেবি এটা মা থেকে পেয়ে থাকে।
গ্রামাঞ্চলের তুলনায় আমরা কিন্তু শহরাঞ্চলে দেখে থাকি যে মায়েদের ক্ষেত্রে ব্রেস্ট ফিড করার তুলনায় কিন্তু ফর্মুলা ফিড বা ফর্মুলা মিল্ক খাওয়ানোর প্রবণতা একটু বেশি থাকে, এর বিশেষ কোনো কারণ আছে কিনা? আমাদের সাজেশন থাকে যে সবসময় যে প্রথম 6 মাস অবশ্যই শুধুমাত্র বুকের দুধ খাবে। এটা আমাদের গ্রামাঞ্চল বলেন শহরাঞ্চল বলেন সবার জন্য আমাদের একই সাজেশন। এখন আপনি যেটা বলছেন শহরাঞ্চলে এই হারটা একটু কম, এটার একটা কারণ হতে পারে যে আমরা যারা শহরাঞ্চলে থাকি আমরা অনেক কর্মজীবী নারী থাকে, তারা হয়তো দিনের একটা বেশিরভাগ অংশ সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত হয়তো কর্মক্ষেত্রের জন্য বাইরে থাকে। সেক্ষেত্রে হয়তো বা এই সময়টা বেবিকে ব্রেস্টফিড করানো তার জন্য একটা চ্যালেঞ্জ হয়ে দাঁড়ায়। মাটা অনেক উদ্বিগ্ন থাকে তার এই সময়টায় সে কীভাবে কাভার আপ করবে। সাধারণত যে অনেক মাই তখন দেখা গেল যে সে ফর্মুলা মিল্কের প্রতি ঝুঁকে যায়, কিন্তু এটারও কিন্তু আসলে একটা বিকল্প বের করা যায়। যে মাটা আমাদের কর্মক্ষেত্রে যাবে সে যদি মিল্ক এক্সপ্রেস করে এটা রাখা যায়, এটা রুম টেম্পারেচারে 6 ঘন্টা ভালো থাকে এবং আমাদের নর্মাল রেফ্রিজারেটরে আমরা রাখতে পারি 24 ঘন্টা। হ্যাঁ, তো সে যদি এটা মিল্ক এক্সপ্রেস করে সকালে রেখে যায় তাহলে কিন্তু আমাদের এই মাঝখানের সময়টা ইজিলি কাভার আপ করা যায়। এক্ষেত্রে আমাদের আসলে এই হারটা ব্রেস্টফিডিংয়ের হারটা বাড়ানোর জন্য আমাদের সচেতন হতে হবে। সচেতনতার কোনো বিকল্প এখানে নেই। আমাদেরকে অবশ্যই খেয়াল রাখতে হবে যেন শিশু 6 মাস কেবলমাত্র বুকের দুধই খায়। এক্ষেত্রে ফর্মুলা দেওয়াটা ওর ডেভেলপমেন্ট, বিকাশ, অন্যান্য শারীরিক বৃদ্ধির জন্য এটা খুবই গুরুত্বপূর্ণ। তো একজন কর্মজীবী মা হলেও সে যদি চায়, আসলে একটু কষ্ট হলেও আমি মনে করি এটা সম্ভব। সে যদি চায় তার বেবিকে ব্রেস্টফিড করাবে তাহলে এভাবে মিল্ক এক্সপ্রেস করে সম্ভব। এক্ষেত্রে আপনার কাছে একটু জানবো যে অনেক মায়েদের ক্ষেত্রে কমপ্লেন থাকে যে তাদের মিল্ক প্রোডাকশন একটু কম হচ্ছে, যেটার জন্য তারা বিকল্প হিসেবে আসলে ফর্মুলা মিল্কটাকে চয়েস করছে। এক্ষেত্রে আপনার আসলে পরামর্শ কি বা মতামত কি যে আসলে কেন তাদের মিল্ক প্রোডাকশন কম থাকে? একটা জিনিস হচ্ছে কি, মিল্ক প্রোডাকশন ব্যাপারটা অনেকটা মানসিকভাবে সম্পৃক্ত। আপনাকে মেন্টালি প্রথমে প্রিপেয়ার্ড হতে হবে যে আই এম কনফিডেন্ট এনাফ যে না আমি আমার বেবিকে ব্রেস্টফিড করাতে পারবো, এটা খুবই জরুরি। এবং আপনি যদি বেবিকে ফর্মুলা এবং ব্রেস্টফিডিং দুইটাই পাশাপাশি দেন তাহলে বেবিটা ফর্মুলা মিল্কের প্রতি ঝুঁকে যাবে। কারণ ব্রেস্ট মিল্ক যখন একটা বেবি সাক করে তাকে অনেকটা পরিশ্রম করে বা কষ্ট করেই এটা খেতে হয়, কিন্তু ফর্মুলা মিল্কটা ইজিলি বেবিটা পেয়ে যাচ্ছে। আর কিছু কিছু ক্ষেত্রে যদি মায়েদের ব্রেস্ট মিল্ক কমে যায় সেক্ষেত্রে আমাদের পরামর্শ থাকে যে মাটা পর্যাপ্ত পরিমাণে তাকে রেস্ট দিতে হবে। বিকেলে 1 ঘন্টা ঘুমাতে দিতে হবে। সে পর্যাপ্ত পরিমাণে খাবার খেতে হবে, পুষ্টিকর খাবার, যেমন তাকে গরুর দুধ দিতে হবে, ডিম দিতে হবে, পুষ্টিকর খাবারগুলো দিতে হবে, তাকে মানসিকভাবে একটু স্বস্তি দিতে হবে। এই সব কিছু মিলিয়েই কিন্তু আমাদের এই যে অবস্ট্যাকলটা, এই যে বাধাটা, সেটা আমরা দূর করতে পারি। আচ্ছা, অর্থাৎ যারা আসলে মিল্ক প্রোডাকশন নিয়ে কিছুটা ভীতিতে রয়েছেন বা তাদের মিল্ক প্রোডাকশন কম, তাদেরকে তো আপনার পরামর্শ হচ্ছে যে সঠিক খাদ্যাভ্যাস এবং মানসিক যে পিসফুলনেসটা সেটা থাকা অনেক বেশি গুরুত্বপূর্ণ। আরও কিছু মেডিসিনও আছে যেটা আমরা ব্রেস্ট মিল্ক বাড়ানোর জন্য আমরা প্রেসক্রাইব করতে পারি, সেটা ডাক্তার প্রেসক্রাইব করে মায়েরা খেতে পারে, যেটা মিল্ক প্রোডাকশনটা বাড়িয়ে দিবে। আচ্ছা, 1.5 থেকে 2 বছর বয়সী শিশুদের ক্ষেত্রে খুব কমন একটা সমস্যা আমরা শুনে থাকি যে তাদের কথা বলা একটু দেরিতে হয়ে থাকে। এই ক্ষেত্রে আপনার আসলে মতামত কি, যে কেন আসলে কথা বলতে দেরি হয়? এটার কোনো সায়েন্টিফিক ব্যাখ্যা রয়েছে কিনা, অথবা পরিবারে যারা সদস্য রয়েছে তাদের ভূমিকাটা আসলে কতটুকু? এটা খুবই কমন একটা প্রবলেম। এখন যেহেতু ডিজিটাল মিডিয়ার যুগ, আমাদের ফ্যামিলিতে সব বেবিরাই মোবাইলের প্রতি ডিভাইস অ্যাডিকশন এক্ষেত্রে একটা বড় বাধা কথা বলার ক্ষেত্রে। অনেক বাচ্চাই দেখবেন যে ঘন্টার পর ঘন্টা হয়তো মোবাইল স্ক্রিনে আটকে আছে। তো এটা কিন্তু ইউনিল্যাটারাল, মানে এক পেশে সে শুধু মোবাইলে স্ক্রিনে দেখছে, কিন্তু সে কিন্তু কোনো কিছু কমিউনিকেশন করতে পারছে না, বাই ডিরেকশনাল হচ্ছে না, দুই পক্ষ কিন্তু কমিউনিকেট করতে পারছে না, সে শুধু ঘন্টার পর ঘন্টা দেখেই যাচ্ছে। আমরা অনেক ব্যস্ত থাকি, আমরা হয়তো সময় দিতে পারছি না, বেবিটাকে একটা মোবাইল দিয়ে বসিয়ে দিচ্ছি, সে ঘন্টার পর ঘন্টা দেখছে। তো এক্ষেত্রে সে তার কথা বলা পিছিয়ে যেতে পারে। আর আমাদের ক্ষেত্রে এখন দেখা যাচ্ছে যে কর্মজীবী, যদি হাজব্যান্ড ওয়াইফ দুজনই কর্মজীবী থাকে, সেক্ষেত্রে একটা নির্দিষ্ট সময়, দিনের একটা বড় অংশ বেবিটা হয়তো কেয়ার গিভারের কাছে থাকছে। সেক্ষেত্রে দেখা গেছে যে তাকে হয়তো ওইভাবে তার সাথে কমিউনিকেশন, তার সাথে কথা বলা, তার সাথে খেলা, তার সাথে বিভিন্ন ধরনের অ্যাপ্রোচ করা, সেটা হচ্ছে না, ইন্টারাকশনটা হচ্ছে না। তো এসবের জন্যই আসলে আমাদের বেবিগুলো হয়তো বা দেরি করে কথা বলছে। এছাড়া যদি অন্য কোনো শারীরিক কষ্ট থাকে, অনেক বেবি হয়তো কানে কম শুনে, সেক্ষেত্রে পর্যাপ্ত ব্যবস্থা নিয়ে হিয়ারিং স্ক্রিনিং করে কেন কম কথা বলছে, বা তার যদি কোনো জন্মের সময় কোনো সমস্যা থেকে থাকে বা জন্মকালীন সময় যদি কোনো সিনড্রোম থেকে থাকে, অসুখ থেকে থাকে, সেটা নির্ণয় করে চিকিৎসা নেওয়া সম্ভব। কিন্তু কমন হচ্ছে মোবাইল অ্যাডিকশন।
অর্থাৎ আপনার পরামর্শ হচ্ছে যে শিশুদের এই যে কথা বলাটা ডিলে হচ্ছে সেটির অন্যতম একটি কারণ হচ্ছে গ্যাজেট আইটেম ব্যবহার করা। আপনার কাছে এখন জানতে চাই, আপনি বলছিলেন যে শিশুদের বিভিন্ন ধরনের কানের সমস্যা হয়ে থাকে, যেটির জন্য কিন্তু তাদের কথা বলাটা অনেক সময় দেরিতে হয়ে থাকে। তো এই কানে বলার সমস্যাটাকে, এটাকে আসলে ডিটেক্ট করার জন্য প্যারেন্টসদের কি ভূমিকা রয়েছে বা কিভাবে তারা নির্ণয় করতে পারে? আমরা যদি খেয়াল করি, বেবিরা ছোটোবেলা থেকেই যদি বিভিন্ন ধরনের শব্দ হয়, শব্দে সে রেসপন্স করবে, সে তাকাবে। কোনো প্যারেন্ট যদি দেখেন যে না শব্দ হলে বেবি তাকাচ্ছে না, বা জোরে একটা সাউন্ড হলো কিন্তু তার কোনো রেসপন্স নাই, বা তাকে ডাকা হচ্ছে তার কোনো রেসপন্স নাই, এবং সে একটু নির্লিপ্ত থাকে, সেক্ষেত্রে আমাদের এটা সন্দেহ করা যেতে পারে যে বেবি কানে ঠিকমতো শুনে কিনা। এবং আমরা যদি জন্মের সময় যদি বেবির কোনো ইভেন্ট থাকে, যেমন পেরিনিটাল অ্যাসফিক্সিয়া, যেটা হচ্ছে গিয়ে শিশু দেরি করে কান্না করা, বা দীর্ঘমেয়াদে যদি শিশুটা এনআইসিইউতে অ্যাডমিশন থাকে বিভিন্ন ধরনের জটিলতার কারণে, ইনফেকশনের কারণে, বা জন্মের পর কান্না না করা, এসব কারণে যদি শিশুটা যদি এনআইসিইউতে অ্যাডমিশন থাকে, ওইসব বেবিদেরও আমাদের পরামর্শ থাকে জন্মের 30 দিন পরে তার কানে পরীক্ষা করা, যে সে কানে ঠিকমতো শুনে কিনা। অনেক শিশুদের ক্ষেত্রে দেখা যায় যে তাদের বয়স 4 থেকে 5 বছর বা 6-7 বছরে কিন্তু অনেক সময় অভিভাবকরা কমপ্লেন করে থাকে যে তাদের পায়ে ব্যথা হচ্ছে, যেটাকে অনেক সময় বলা হয়ে থাকে যে গ্রোয়িং পেইন। এই গ্রোয়িং পেইনটা সম্পর্কে একটু জানতে চাই। প্রথমেই একটা বলতে চাই যে গ্রোয়িং পেইন কখনোই বাত রোগ না, বা গিট বাত না। এটা আমাদের সমাজে অনেকেই আমরা এটাকে ওভার ট্রিটমেন্ট করি। গ্রোয়িং পেইন হচ্ছে গিয়ে বাড়ন্ত বয়সের শিশুদের পায়ে ব্যথার একটা রোগ, সেটা সবসময় রাতেই হবে। শিশু আপনাকে বলবে যে আমার পাটাকে মেসেজ করে দাও, অনেকে টাই করতে বলে, ওড়না বা দড়ি দিয়ে বেঁধে রাখতে বলে, অনেকে ম্যাসাজ করতে বলে। হ্যাঁ, এটা শিশুরা দিনের বেলা সম্পূর্ণ সিমটম ফ্রি থাকবে, দিনের বেলা তার কোনো সিমটম থাকবে না, সে ডে টাইম ফ্রি থাকবে, তার নাইট টাইম পেইন হবে, এবং এমন অবস্থা হবে যে শিশু কান্না করবে, ঘুমাতে পারবে না। তো এটাকে অনেক সময় আমাদের যখন আমরা মেডিকেল অ্যাটেনশন সিক করি, এটা অনেক সময় ডায়াগনোসিস হয়ে যায় যে এটা বাত জ্বর, এটা বাত রোগ, কিন্তু সে অনুযায়ী ডায়াগনোসিস করে আমরা হয়তো অনেক সময় ওভার ট্রিটমেন্ট পেয়ে থাকি। কিন্তু আমি আজকে আপনার মাধ্যমে ক্লিয়ার করতে চাই, গ্রোয়িং পেইন এ ধরনের কোনো সমস্যা নেই। গ্রোয়িং পেইন রাতের বেলা হবে, দিনের বেলার সিমটম ফ্রি থাকবে। 4 থেকে 12 বছর বয়সের শিশুদের বেশি হবে, এবং সপ্তাহে 2-3 বার হতে পারে, এবং মাঝখানের সময়টা সে সম্পূর্ণ সুস্থ থাকবে। এবং যে বাচ্চাগুলো ইন্টারেস্টিংলি দিনের বেলায় বেশি হাইপার অ্যাক্টিভ থাকবে, বেশি লম্ফ করবে, দৌড়ঝাঁপ করবে, তাদের ক্ষেত্রে দেখা গেছে যে এই পেইনটা রাতের বেলা হবে। তো এটার জন্য আসলে তেমন কোনো চিকিৎসার প্রয়োজন নাই, বাবা মাকে আমাদের আশ্বস্ত করতে হবে, কাউন্সেলিং করতে হবে। এটা তেমন বড় কোনো সমস্যা না, প্যানিক হওয়ার মতো কিছু নাই। জাস্ট আমাদেরকে একটু আমরা ব্যথার জন্য প্যারাসিটামল দিতে পারি। হ্যাঁ, একটা জিনিস হচ্ছে কি, গ্রোয়িং পেনের সাথে রিলেশন থাকে হচ্ছে ভিটামিন ডি অভাবজনিত একটা সমস্যা থাকতে পারে, ভিটামিন ডি ডেফিসিয়েন্সি থাকতে পারে। যাদের গ্রোয়িং পেনের সমস্যা থাকে তাদের, এসব বেবিদের আমরা ভিটামিন ডি রক্তে পরিমাণ করতে পারি। যদি ভিটামিন ডি কম থাকে তাদেরকে আমরা সাপ্লিমেন্ট করতে পারি, তাহলে তার সিমটম বা তার উপসর্গগুলো অতি তাড়াতাড়ি কমে যাবে। আচ্ছা, আমরা আরো বিস্তারিত জানবো এই স্বাস্থ্যগত সমস্যা নিয়ে, এবং আপনি ভিটামিন ডি এর কথা বলছিলেন, সেটা সম্পর্কে আরেকটু বিস্তারিত জানবো। তবে তার আগে আমরা দেখে নিচ্ছি স্বাস্থ্য প্রতিদিনের নিয়মিত আয়োজন, কি খাবেন কেন খাবেন এই সেগমেন্টটি। সুপ্রিয় দর্শক, আপনারা দেখছেন স্বাস্থ্য প্রতিদিন এই অনুষ্ঠানটি। এ পর্যায়ে আমরা দেখে নিচ্ছি বিভিন্ন খাদ্যের পুষ্টি গুণাগুণ নিয়ে আমাদের পুষ্টিবিদের পরামর্শ। বাচ্চা লম্বা হতে হলে খাবার দাবারের ভূমিকা কতটুকু, চলুন জেনে নেওয়া যাক। প্রথমেই খেয়াল রাখতে হবে বাচ্চার ক্যালোরি যতটুকু দরকার হয় সেই বাচ্চা কিন্তু ততটুকু খাবার খায় না। তাই বাচ্চার খাবারের মেনুটা এমনভাবে নির্বাচন করা জরুরি অল্প খাবার খেলেই যাতে তার প্রয়োজনীয় যে পুষ্টিটা দরকার হয় সেটা পূরণ হয়ে যায়। সেজন্য তাকে যেটা করতে হবে যে বাচ্চার বয়স অনুযায়ী তার আসলে কতটুকু ক্যালোরি দরকার এটা নির্বাচন করে নিতে হবে আগেই। এবং বাচ্চার পছন্দ অপছন্দ অবশ্যই মাথায় রাখতে হবে, কারণ এক এক বাচ্চা এক এক ধরনের খাবার পছন্দ করে। কেউ হয়তো ঝাল পছন্দ করে, কেউ মিষ্টি পছন্দ করে, কেউ হয়তো শুকনা খাবার পছন্দ করে, কেউ বা একটু ঝোল ঝোল খাবার পছন্দ করে। এই ধরনের কথা মাথায় রেখে আমাদের কিন্তু মেনুটা অবশ্যই চুজ করতে হবে। আর যদি স্কুল গোয়িং হয় তাহলে তো অবশ্যই আপনাকে স্কুলের টিফিনের প্রতিও খেয়াল রাখতে হবে, কারণ দিনের একটা বিশেষ সময় কিন্তু বাচ্চারা স্কুলে
থাকে এবং এই যে বড় সময়টা, সেই সময়টা যদি পরিপূর্ণ পুষ্টি দিতে হয় তাহলে টিফিনটাও কিন্তু সঠিক হতে হবে। তাহলে কি ধরনের খাবার আমাদের দেওয়া উচিত বাচ্চাকে লম্বা হওয়ার জন্য? বিশেষ করে বাচ্চার হাড়ের গঠন ঠিক রাখার জন্য এবং তার মজবুত করার জন্য ক্যালসিয়ামের কিন্তু কোনো জরুরি নাই। এই যে ক্যালসিয়াম সমৃদ্ধ খাবার কিন্তু আমাদের খুব কমন একটা খাবার, যেটা বাচ্চারা একদমই খেতে চায় না, সেটা হচ্ছে দুধ। অবশ্যই বাচ্চাকে প্রতিদিন 250 ml দুধ দিতে হবে। কোনো বাচ্চা যদি খেতে না চায়, দুধের তৈরি বাই প্রোডাক্টও কিন্তু আমরা দিতে পারি, যেমন পায়েস, ফিরনি, পুডিং, এই ধরনের খাবারগুলো। যে বাচ্চা মিষ্টি পছন্দ করে, মিষ্টির মধ্যেও কিন্তু দুধ দিয়েই তৈরি হয়, তাই ক্যালসিয়ামের একটা বড় অংশ কিন্তু এখানে থাকে। কেউ যদি দই পছন্দ করে, বাচ্চার হজমের সমস্যা হয়, তাদেরকে কিন্তু অবশ্যই আমরা দুধের তৈরি দই দিতে পারি। মিষ্টি দইটা কিন্তু বাচ্চারা অনেক পছন্দ করে এবং খাবারের পরে যদি 1 চামচ থেকে 2 চামচ দই দেওয়া যায়, তাহলে বাচ্চারা খাবারের যে পুষ্টিটা আছে সেটা হজম হতে সহায়তা করবে দইয়ে থাকা প্রোবায়োটিক। এর বাইরে আমাদের অবশ্যই প্রোটিনের কথা মাথায় রাখতে হবে, কারণ হচ্ছে বাচ্চাদেরকে ক্যালসিয়াম দিলেই হবে না, এর পাশাপাশি কিন্তু পর্যাপ্ত পরিমাণে প্রোটিন দিতে হবে, কারণ আমাদের সেলগুলো তৈরি করে কিন্তু প্রোটিন। এই প্রোটিনের অংশ কিন্তু দুইভাবে আসে, একটা হচ্ছে মাছ, মাংস, ডিম, দুধ থেকে, আর একটা অংশ আসে ডাল বা বিচি জাতীয় খাবার থেকে। অনেক বাচ্চাই কিন্তু ডাল খেতে চায় না, কিন্তু আমি অবশ্যই বাবা মাকে বলবো যে 2 বেলা অন্তত যদি আমরা 1 কাপ করে ডাল দিই, তাহলে প্রয়োজনীয় যে অ্যামাইনো অ্যাসিডগুলো আছে বাচ্চার লম্বা হওয়ার জন্য, সেটা কিন্তু ডাল থেকে পাবে। অবশ্যই ডিম খেতে হবে। অনেক বাচ্চা ডিমের গন্ধ পছন্দ করে না, সেই ডিমটাও কিন্তু বাই প্রোডাক্ট হিসেবে আমরা যে কোনোভাবে বাচ্চাকে দিতে পারি, কিন্তু অবশ্যই প্রতিদিন কিন্তু একটা করে ডিম বাচ্চাকে দিতেই হবে। ক্যালসিয়ামের কথা বললাম, ক্যালসিয়াম শুধু দিলেই হবে না, ক্যালসিয়ামটা কাজ করার জন্য অবশ্যই ভিটামিন ডি কিন্তু বাচ্চার খাবারে রাখতে হবে। এই ভিটামিন ডি কিন্তু ডিমের কুসুম থেকে পাওয়া যায় এবং খুব ন্যাচারাল সোর্স হচ্ছে ডিমের কুসুম। সো আমাদের শরীরে, বাচ্চাদের শরীরে যদি ভিটামিন ডি এর অভাব হয়, সেটা কিন্তু ক্যালসিয়াম কাজ করবে না, আবার ক্যালসিয়াম যদি কম থাকে তাহলে কিন্তু ভিটামিন ডিও কাজ করবে না। তাই লম্বা হতে হলে কিন্তু ক্যালসিয়াম এবং ভিটামিন ডি দুটোর কম্বিনেশনের খাবারগুলো খুব দেওয়া জরুরি। এর পাশাপাশি এক্সারসাইজের কথা কিন্তু মাথায় রাখতে হবে। ঘরে বসে ইনডোর গেমস খেললেই কিন্তু চলবে না, আউটডোর গেমসগুলো বাচ্চাকে দিতে হবে, কারণ আমরা যে খাবারটা বাচ্চাকে দিলাম সেটা অ্যাক্টিভ ফর্মে শরীরে কাজ করার জন্য তাকে কিন্তু আসলে আউটডোর গেমসগুলোতে উদ্বুদ্ধ করতে হবে। বিশেষ করে সাইক্লিং করা যেতে পারে, সাঁতারে দেওয়া যেতে পারে, বাস্কেটবল খেলতে দেওয়া যেতে পারে। এই ধরনের গেমসগুলো বাচ্চার শরীরের যে টক্সিসিটিগুলো আছে সেটা দূর করে তার অক্সিজেন পরিবহনটাকে খুব সহজ করে দেয় এবং বাচ্চার হাড়ে অক্সিজেন যাওয়া এবং এখানে আয়রন তৈরি করা সব কিছু মিলিয়ে বাচ্চার হাড়ের গঠনটাকে সুস্থ করতে সাহায্য করে। কম্বাইন্ড যে খাবারের কথাগুলো বললাম, সার্বিকভাবে এই খাবারগুলো একটা বাচ্চাকে যদি মেনু ওয়াইজ দেওয়া যায় এবং টিফিনের মেনুটা যদি মাথায় রেখে চমৎকারভাবে ব্যালেন্স করা যায়, তাহলে কিন্তু একটা বাচ্চাকে সঠিকভাবে তার বয়স অনুযায়ী লম্বা করে তোলাটা খুব সহজ হয়ে তোলে। গ্রোয়িং পেইনের ক্ষেত্রে আপনি বলছিলেন যে সাধারণ পেইন কিলার দেওয়ার পাশাপাশি আপনারা চেষ্টা করেন যে ভিটামিন ডি সাপ্লিমেন্ট দেওয়ার জন্য। এক্ষেত্রে ভিটামিন ডি সাপ্লিমেন্ট কোন বয়সের শিশুদের ক্ষেত্রে আসলে কীরকম হয়ে থাকে ডোজগুলো? আমাদের কিন্তু এখন রিকমেন্ডেশন হচ্ছে জন্মের পর থেকে ভিটামিন ডি সাপ্লিমেন্টেশন দিতে হবে। যেমন শিশু জন্মের পর 6 মাস পর্যন্ত আমরা প্রতিদিন 400 ইউনিট করে ভিটামিন ডি মুখে খেতে পারে সে। এখন কোনো বেবির যদি আমরা গ্রোয়িং পেইনের কথায় যদি আসি, ভিটামিন ডি ডেফিসিয়েন্সি আমি পেয়ে যাই, ভিটামিন ডির অভাব পেয়ে যায়, সেটা কয়েক ধরনের হতে পারে। যেমন যদি তার 20 নিচে হয় তাহলে আমরা বলি যে ভিটামিন ডি ডেফিসিয়েন্সি তার আছে। সেক্ষেত্রে আমাদেরকে ডেইলি প্রত্যেক দিন 4 থেকে 5,000 ইউনিট করে আমাদেরকে দিতে হবে। সেটা আমরা 2 থেকে 3 মাস পর্যন্ত দিতে পারি এবং এর সাথে ভিটামিন ডির সাথে এর ভালো অ্যাবজর্পশনের জন্য ক্যালসিয়াম মুখে খেতে দিতে পারি। সেই সাথে আমাদের আরেকটা জিনিস খেয়াল রাখতে হবে, সেটা খুবই গুরুত্বপূর্ণ। আমরা জানি যে ভিটামিন ডি আমাদের শরীরের চামড়ার নিচে তৈরি হয়, 90% আমরা সানলাইট থেকে প্রাকৃতিকভাবে পেয়ে থাকি, 10% হচ্ছে গিয়ে আমাদের ফুড এবং সাপ্লিমেন্টেশন। তো সেক্ষেত্রে আমাদেরকে অবশ্যই 10টার পর থেকে 2টার মধ্যে আমরা সপ্তাহে যদি 3 থেকে 4 দিন 20 মিনিট বা 30 মিনিট করে আমরা সান এক্সপোজড হই, তাহলে আমাদের শরীরে পর্যাপ্ত পরিমাণে ভিটামিন ডি তৈরি হবে। জন্য সাপ্লিমেন্টের পাশাপাশি রোদ লাগানোটা অনেক বেশি গুরুত্বপূর্ণ। আপনাকে অসংখ্য ধন্যবাদ এত গুরুত্বপূর্ণ কিছু তথ্য আমাদেরকে দেওয়ার জন্য এবং শুভকামনা এনটিভির পক্ষ থেকে। ধন্যবাদ। সুপ্রিয় দর্শক, এতক্ষণ আপনারা দেখছিলেন এনটিভি নিয়মিত স্বাস্থ্য বিষয়ক আয়োজন স্বাস্থ্য প্রতিদিন এই অনুষ্ঠানটি। এ পর্যায়ে আমরা দেখে নিচ্ছি আমাদের আগামী পর্বে কি থাকছে। সবাইকে জানতে হবে যে দুধদাতের গুরুত্ব কিন্তু শিশুর
মানসিক এবং দৈহিক দুইটার কথাই বলছি, দৈহিক এবং মানসিক বিকাশের ক্ষেত্রে শিশুদের এই দুধদাঁত অনেক বড় গুরুত্ব বহন করে। এটা কিন্তু গবেষণায় স্পষ্ট উঠে এসেছে। এর পাশাপাশি শিশুদের প্রপার পুষ্টি, কারণ বাচ্চাদের তখন বড় হয়ে ওঠার সময়, তখন যদি সে প্রপার পুষ্টি না পায় বা যথাযথ পুষ্টি না পায়, শিশু কিন্তু নানা ধরনের রোগে ভুগবে। বিশ্বের যে কোনো প্রান্ত থেকে যে কোনো সময় এনটিভির জনপ্রিয় অনুষ্ঠান স্বাস্থ্য প্রতিদিন দেখতে আপনারা ভিজিট করতে পারেন আমাদের পূর্ণাঙ্গ পোর্টাল www.ntvbd.com এ। এছাড়াও এনটিভির বিভিন্ন ধরনের জনপ্রিয় অনুষ্ঠান এবং নিউজ আপডেট পেতে আপনারা ভিজিট করতে পারেন আমাদের ইউটিউব চ্যানেল এবং ভেরিফাইড ফেসবুক পেজে। সুপ্রিয় দর্শক, আজ এখানেই শেষ করতে হচ্ছে। দেখা হবে আবারও আপনাদের সঙ্গে। সে পর্যন্ত আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন এবং সব সময় এনটিভির সঙ্গেই থাকুন।